নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বহু প্রতীক্ষিত সিজিএল এক্সাম, যে এসএসসি সিজিএল এক্সাম 2024-এর যে নোটিফিকেশান, অনেকেই অনেক দিন থেকে অপেক্ষা করছিল কবে নোটিফিকেশানটা বেরোবে, সেই নোটিফিকেশানটা আপনাদের সাথে আজকে তুলে ধরবো। তো এখানে আপনাদের এজ লিমিট কী রয়েছে, কোন কোন পোস্টে আবেদন চলছে এবং ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে, আপনাদের কি কি নিয়ম আপনাদের পালন করতে হবে, সেই সমস্ত সব কিছুই আপনাদের আজকে এই ভিডিওটিতে বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটির জন্য একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন, এখানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান 2024-এর আমি অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের সামনে তুলে ধরেছি, যেটার আজকেই নোটিফিকেশানটা রিলিজ হয়েছে 24/6/2024 তারিখে। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 24/6/2024 তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 24/7/2024 তারিখ, অর্থাৎ এক মাসই অ্যাপ্লিকেশান প্রসেস চলছে এবং যেটা চলে এক মাসই, এবং লাস্ট ডেট যেটা রয়েছে 24/7/2024 তারিখ পর্যন্ত। আপনার এখানে টায়ার 1-এর যে এক্সামিনেশান হবে, কম্পিউটার বেস এক্সামিনেশান, সেটা হবে সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসের মধ্যে 2024-এই, এবং টেন্টেটিভ শিডিউল টায়ার 2-র যে এক্সামিনেশান সেটাও কম্পিউটার টাইপ এক্সাম হবে এবং ডিসেম্বর 2024-এই কিন্তু সেই এক্সামটা কন্ডাক্ট করা হবে। তো এখানে যে সমস্ত পোস্টগুলি রয়েছে এবং কোন পোস্ট কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই সমস্ত আমি বলছি, তো আপনারা এখানে মনোযোগ সহকারে দেখুন। স্যালারি কত রয়েছে, এজ লিমিট কী রয়েছে, কী পোস্টের নাম, কোন মিনিস্টার বা ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে, সেগুলো আমি সবই বলছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেটা সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, গ্রুপ বি, 20 থেকে 30 বছরের এজ লিমিটের মধ্যে আপনারা যদি থাকেন তাহলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের পদে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেটা ইন্টেলিজেন্স ব্যুরোর মধ্যেও একটি পদ রয়েছে এবং গ্রুপ বি ভ্যাকান্সি, গ্রুপ বি আন্ডারের মধ্যে পড়ছে এবং 18 থেকে 30 বছরের মধ্যে আপনাদের এজ হতে হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়েজের মধ্যেও রয়েছে ভ্যাকান্সি, গ্রুপ বি একটি পদ এবং 20 থেকে 30 বছরের মধ্যে আপনার থাকতে হবে। এখানে তো প্রত্যেকটি পদ কোন কোন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন। আমি এখানে জাস্ট খালি পদগুলির নাম পড়ছি এবং ডিপার্টমেন্ট পড়ছি, এবং আপনারা বাদবাকিগুলো একটু দেখে নেবেন কোন কোন পদে কি এজ লিমিট রয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সারসাইজ অফিসার, প্রিভেন্টিভ অফিসার ইন্সপেক্টর, যেটা সিভিক মধ্যে পড়ছে, এবং ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর অফিসার আছে, ইন্সপেক্টর পোস্ট রয়েছে যেটা মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের মধ্যে পড়ছে, ইন্সপেক্টর রয়েছে নার্কোটিক ব্যুরোর মধ্যে আছে পোস্ট। তো এই সমস্ত যে পোস্টগুলি আমি পড়লাম, এখানে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে আপনার স্যালারি স্টার্ট হবে। এটা আপনার বেসিক স্যালারি, এর সাথে আরও অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেস যোগ হয়ে প্রায় আপনি 60,000 টাকার মতো স্যালারি পাবেন ইন হ্যান্ড। এবং এই পোস্টগুলোতে আপনি যদি সিলেক্টেড হন, সর্বোচ্চ রিটায়ার্ডের সময় আপনি কিন্তু 1,42,400 টাকা স্যালারি পাবেন, যেটা আপনার বেসিক হবে সর্বোচ্চ, এবং তার সাথে আরও অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেস যোগ হয়ে আপনার প্রায় 2 লাখ টাকার মতো কিন্তু আপনার স্যালারি হবে। ওকে, এরপর আসবো যে পে লেভেল 6-এর 35,400 টাকা স্যালারি রয়েছে এবং সর্বোচ্চ 1,12,400 টাকা আপনার স্যালারি হবে। সেই সমস্ত পোস্টগুলো আমি এখানে পড়ছি, আপনারা এখানে ভালোভাবে দেখুন। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্ট আদার অর্গানাইজেশনের যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেকশন অফিসারে, সেগুলো অ্যাসিস্ট্যান্ট পদে থাকবেন আপনারা, গ্রুপ বি পোস্ট এবং 18 থেকে 30 বছরের মধ্যে পড়ছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সিবিআইসির পদে রয়েছে, এবং ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনেরও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে। অফিসার আন্ডার সি&জি ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট অফিসার রয়েছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর সাব ইন্সপেক্টর পদ রয়েছে। নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর এমএইচএ পদে সাব ইন্সপেক্টর অ্যান্ড জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার রয়েছে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার রয়েছে। এরপর আসবো, এগুলো সবই কিন্তু গ্রুপ বি। এরপর আসবো গ্রুপ সি পদ। দেখুন, পে লেভেল আপনার গ্রুপ সি অনুযায়ী লেভেল 5 অনুযায়ী কিন্তু 29,200 টাকা থেকে স্যালারি স্টার্ট হচ্ছে, যেটা আপনার বেসিক স্যালারি, এবং অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেস যোগ হয়ে প্রায় আপনি কিন্তু 40,000 টাকা বা 45,000 টাকা স্যালারি কিন্তু পাবেন ইন হ্যান্ড, অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেস যোগ করে। তো এখানে গ্রুপ সি পদে আপনার অডিটর আছে, অফিসেস আন্ডার সি&এজি, মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্টের রয়েছে, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টেন্ট পদ রয়েছে।
এগুলো সব গ্রুপ সি পোস্ট। এরপর আসবো যে গ্রুপ সির যে আরও অন্যান্য পোস্টগুলি যেমন রয়েছে সাব ইন্সপেক্টর রয়েছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এগুলো সবই কিন্তু মিনিস্ট্রি অফ কমিউনিকেশান রয়েছে, মিনিস্ট্রি অফ সিএস ক্যাডার্সে রয়েছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে রয়েছে। তো এখানে অনেকগুলো পদ রয়েছে, সমস্ত পদগুলো কিন্তু আপনারা চাইলে ভালোভাবে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এরপর আসবো যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটা কীভাবে ফিল আপ করবেন। দেখুন এখানে যে ssc.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে যে টেন্টেটিভ ভ্যাকান্সি রয়েছে সেখানে বলা রয়েছে যে অ্যাপ্রক্সিমেট 17,727 জনের ভ্যাকান্সি রয়েছে। কিন্তু এটা পরবর্তী সময়ে বাড়তেও পারে বা কমতেও পারে। তবে যেভাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে বেশ কয়েকদিন আগে যে নোটিশ বেরিয়েছিল সেখানে 9,000 ভ্যাকান্সি ছিল, এখন সেখানে দেখতে গেলে প্রায় আরও 10,000 জন না আরও বেশি ভ্যাকান্সি বেড়ে গেছে। তো এখানে আপনার যে টেন্টেটিভ একটি ভ্যাকান্সি রয়েছে, এটা সম্ভাবনা যেটা আছে এবছরে বেশিরভাগ ক্ষেত্রেই বেড়ে যাবে ভ্যাকান্সি, ঠিক আছে। এখানে 17,727 প্রাথমিকভাবে ভ্যাকান্সি রয়েছে, পরবর্তী সময়টা কিন্তু বেড়ে যেতে পারে। এখানে ন্যাশনাল সিটিজেনশিপ যেটা রয়েছে, আপনাকে অবশ্যই ভারতীয় সিটিজেন হতে হবে, অথবা আপনি নেপালি বা ভুটানি হলে সেক্ষেত্রে আপনার যে পরিচয়পত্র যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে। এরপর এজ লিমিট যেগুলো রয়েছে, দেখুন যে সমস্ত পোস্টগুলি 18 থেকে 27 বছরের মধ্যে বা 20 থেকে 30 বছরের মধ্যে বা 18 থেকে 30 বছরের মধ্যে বা 18 থেকে 32 বছরের মধ্যে, সেই সমস্ত পোস্টগুলোর যে এজ লিমিট সেইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন 18 থেকে 27 বছরের যে সমস্ত পোস্টগুলি রয়েছে তাদের জন্ম ডেটটা অবশ্যই 2/8/1997 আগে হলে হবে না এবং 1/8/2006 পরে হলে হবে না। তো এইভাবেই আপনারা এখানে একটু দেখে নেবেন এজ লিমিট কী কী রয়েছে। এখানে এজ রিল্যাক্সেশন যেগুলো আপনার থাকার কথা, যেমন SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, PWD আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 10 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, PWD OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 13 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, PWD SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 15 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। আপনারা এখানে কিন্তু চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। ওকে, এবং যেই দিনকে আপনারা ফর্ম ফিল আপটি করবেন বা আপনার যে ডেট অফ বার্থ বা আপনার যে নাম যে সঠিক স্পেলিং সেটা কিন্তু আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যে অ্যাডমিট কার্ড বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সেটাতে যেটা নামের স্পেলিং বা ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটাকে কিন্তু অ্যাকসেপ্টেড বা গ্রান্টেড হিসাবে ধরা হবে। অর্থাৎ আপনার মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের যে মার্কশিট তাতে যে নামের স্পেলিং বা জন্ম সালটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু আপনার অ্যাকসেপ্টেড হবে এই জন্ম ডেট হিসাবে। এখানে যেটা বলা রয়েছে যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস, যেমন হ্যাঁ, প্রত্যেকটি পোস্টের যে এসেনশিয়াল অর্থাৎ সব থেকে ন্যূনতম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকলে আপনি ওই পোস্টে আবেদন করতে পারবেন সেগুলো এখানে আমি বলছি, তো এখানে মন দিয়ে শুনবেন। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেখানে আপনাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো শাখা থেকেই, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেটা গভর্নমেন্টের আন্ডারে এবং বা প্রাইভেট অর্গানাইজেশন হলেও হবে, এবং 60% মার্কস থাকতে হবে ম্যাথামেটিক্সে অ্যাট উচ্চ মাধ্যমিকের লেভেলে, অথবা ব্যাচেলার ডিগ্রি থাকলে হবে যে কোনো শাখা যে কোনো সাবজেক্টে, এবং কিন্তু তার সাথে একটি স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থাকতে হবে ডিগ্রি লেভেলে। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এর পদে আবেদন করতে গেলে আপনাদের অবশ্যই যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশান করলেই হবে, তবে সেই শাখাতে যেন অবশ্যই আপনার সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থাকে। এটা হবে আপনার স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদে, এবং যেন ফাইনাল ইয়ারের রেজাল্ট আপনি যখন অ্যাপ্লাই করবেন যেন বেরিয়ে যায়, ঠিক আছে। এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনে যে পদগুলি রয়েছে আপনাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো শাখা থেকে, এবং ডিজারেবল কোয়ালিফিকেশান বলেছে মিনিমাম 1 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো শাখা থেকেই হলে হবে, এবং যে কোনো একটি রেকগনাইজ প্রাপ্ত ইনস্টিটিউশন থেকে। এবং আপনি যদি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনে আবেদন করেন এবং আপনার যদি ডিগ্রি অফ ইন ল থাকে এবং হিউম্যান রাইটসের উপরে, তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন। এবং অল আদার্স পোস্টে আপনার যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশান থাকলেই হবে। অ্যাকর্ডিং টু 1/8/2024 তারিখের মধ্যে কিন্তু আপনার যেন ফাইনাল যে রেজাল্ট সেটা যেন অবশ্যই হয়ে যায় 1/8/2024 তারিখের মধ্যে যেন আপনি ফাইনাল রেজাল্টটা হাতে পেয়ে যান, তবেই কিন্তু আপনি এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে হাউ টু অ্যাপ্লাই করার যে অপশানটি বলেছে সেটা এখানে দেখবেন যে অ্যাপ্লাই কীভাবে করবেন, যেটা এখানে মেনশান করেছে যে ফর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট প্রি এক্সিস্টিং ফটো আপনার থাকলে হবে না, আপনাকে লাইভ ফটো ক্যাপচারিং হয়তো অপশান থাকবে, এবং যে
ক্রাইটেরিয়াগুলো বলেছে ফটো ক্যাপচার করা, যেমন একটি ভালো জায়গা চুজ করতে বলেছে যেখানে পরিষ্কার লাইট আসছে এবং প্লেন ব্যাকগ্রাউন্ড থাকবে, এবং আপনার ক্যামেরাটা অবশ্যই আপনার যে চোখে যে ফোকাস সেটা যেন অবশ্যই চোখের ওপর ফোকাস থাকে, কারণ অনেকে চশমা পরে থাকলে সেই চশমাটা কিন্তু এখানে অ্যালাউ নেই। চশমা না পরেই কিন্তু আপনাদেরকে ফটোটা তুলতে হবে, এবং আপনি যেন না অবশ্যই টুপি না পরে থাকেন বা গ্লাস, যেটা আমি বলছিলাম যে গ্লাস না পরে থাকেন, সেগুলো একটু এখানে মেনটেন করবেন। যে রুলগুলো বলেছে সেগুলো আপনারা এখানে ভালোভাবে একটু দেখে নেবেন। এরপর যারা ফর্ম ফিল আপ ফিজ পেমেন্ট করবেন না তারা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু রিজেক্টেড হবে, এবং এখানে যে সমস্ত আপলোড করার কথা যেগুলো বলেছে, বিশেষ করে ফটো যেন অবশ্যই ব্লার না হয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং জেপিজি বা জেপ্যাক ফরম্যাটে থাকলেই হবে। এবং আপনার যে সিগনেচার আপলোড করার কথা বলেছে সেটা অবশ্যই 10 থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে। এখানে ডাইমেনশান দিয়ে দিয়েছে 6 সেমি ইন্টু 2 সেমি হাইটে, সেই ডাইমেনশন অনুযায়ী আপনি কিন্তু ফটো এই সিগনেচার আপনি আপলোড করতে পারেন। লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট করার 24/7/2024 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশান ফি রয়েছে 100 টাকা অ্যাপ্লিকেশান ফি রয়েছে, এবং ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা ক্যান্ডিডেট এবং যে সমস্ত ক্যান্ডিডেট SC ST বা PWD ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান, সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ ফিজ এক্সেমটেড, অর্থাৎ তাদেরকে ফর্ম ফিল আপ ফি দিতে হচ্ছে না। আপনারা যারা ফর্ম ফিল আপ ফি পেমেন্ট করবেন তারা ভীম UPI বা নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, মাস্টার বা রুপে ডেবিট কার্ড, এই সমস্ত অনলাইন পেমেন্টের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন, এবং অনলাইন পেমেন্টটা আপনি 25/7/2024 তারিখ পর্যন্ত অ্যাকসেপ্টেড করা হবে। এবং ফর্ম ফিল আপ করার পর আপনাদের সুবিধার্থে কোনো যদি ফর্ম ফিল আপের সময় ত্রুটি বা কোনো রকম কোনো রকম ভুল ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু আপনার কারেকশান করার একটি অপশান থাকছে 10/8/2024 তারিখ থেকে 11/8/2024 তারিখে এই রাত 11টা পর্যন্ত। তো আপনারা ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান কারেকশান যদি করতে চান তাহলে কিন্তু ওই ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট তারপরে কিন্তু ওই 10/8/2024 থেকে আরম্ভ হচ্ছে অ্যাপ্লিকেশানটা মডিফাই বা কারেকশান করার জন্য। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান মডিফাই বা কারেকশান করার জন্য এখানে 200 টাকা প্রথমত চার্জ নেবে, এবং পরবর্তী সময় যদি আপনি আরও একবার কারেকশান করতে যান সেক্ষেত্রে কিন্তু 500 টাকা পর্যন্ত ফর্ম ফিল আপের কারেকশান চার্জ নেবে। এবং ফর্ম ফিল আপের কারেকশান চার্জও সেই একই উপায়ে ভীম UPI, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, রুপে ডেবিট কার্ড, এই সমস্ত পেমেন্ট অপশানের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখানে সেন্টার অফ এক্সামিনেশান বিভিন্ন রাজ্যের যে সেন্টার রয়েছে সেগুলো আপনারা এখানে পারলে দেখে নেবেন যে কোন কোন রাজ্যে কোন কোন সেন্টারগুলি রয়েছে। যেমন এখানে সেন্ট্রাল রিজন যেটা বিহার, উত্তরপ্রদেশ, এবং সেন্ট্রাল রিজন রয়েছে তাদের ভাগলপুর, মুজফ্ফরপুর, পাটনা, পূর্ণিয়া, আগ্রা, বেরেলি, গোরখপুর, ঝাঁসি, কানপুর, লখনউ, মেরুট, প্রয়াগরাজ, বারাণসী, এই সমস্ত কিন্তু যে সেন্ট্রাল রিজন বা বিহার, উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে সেগুলো কিন্তু এই সেন্টারগুলি রয়েছে যেখানে আপনারা পরীক্ষাটা দেবেন। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে ইস্টার্ন রিজিয়ন, যেটা আন্দামান নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, যেখানে সেন্টারগুলি রয়েছে যেমন পোর্ট ব্লেয়ার, ধানবাদ, জামশেদপুর, রাঁচি, বালাসোর যেটা উড়িষ্যাতে, বহরমপুর যেটা উড়িষ্যাতে আছে, ভুবনেশ্বরপুর, কটক, রাউরকেলা, সম্বলপুর, গ্যাংটক, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার রয়েছে, এবং ইস্টার্ন রিজিয়নের সমস্ত সেন্টারগুলি এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে প্রত্যেকটি রিজিয়ন অনুযায়ী কিন্তু আপনাদের যে সেন্টার হবে সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখানটা একটু স্কিপ করছি যেহেতু ভিডিওটা অনেকটা লং হবে, কারণ এখনও অনেক কিছু বলার আছে আপনাদের, তাই ভিডিওটি পুরোটা সম্পূর্ণ দেখুন। তো এখানে যেটা বলা রয়েছে যে স্কিম অফ এক্সামিনেশান বা কীভাবে এক্সামিনেশানটা কন্ডাক্ট করা হবে, দেখুন এখানে পরীক্ষাটি দুটি ধাপে কন্ডাক্ট করা হবে, টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1-এ কম্পিউটার বেস হবে এবং টায়ার 2-তে কম্পিউটার বেস হবে। তবে টায়ার 1-এ যারা কোয়ালিফাই করবে তবেই তারা টায়ার 2-তে টায়ার 2-তে পরীক্ষায় বসতে পারবে। টায়ার 1-এ যে এক্সাম ক্রাইটেরিয়া রয়েছে যেমন জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে 25টি কোয়েশ্চেন 50 নাম্বার থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 25 নাম্বারে, এই 25টি কোয়েশ্চেনে 50 নাম্বারে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে 25টি কোয়েশ্চেন 50 নাম্বারে, এবং ইংলিশ কম্প্রিহেনশন রয়েছে 25টি কোয়েশ্চেন 50 নাম্বারে। তো টোটাল 100টি কোয়েশ্চেন থাকবে, 1 ঘন্টা টাইম থাকবে, এবং যারা বিশেষভাবে সক্ষম ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 20 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে। তবে তাদের ক্ষেত্রে স্ক্রাইব যে করতে হয় সেই স্ক্রাইবটা কিন্তু প্রপারলি করতে হবে, এবং যেটা নিয়ম সেটা সেইভাবে করতে হবে। টায়ার 1-এ কোয়ালিফাই করলে তবে কিন্তু আপনারা টায়ার 2-তে বসতে পারবেন, এবং টায়ার 1-এ প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য কিন্তু 0.50 করে কিন্তু কোশ্চেন পয়েন্ট আপনার কাটা যাবে, এবং কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ইংলিশ, হিন্দি থাকবে, এবং কিন্তু কম্প্রিহেনশনটা
কিন্তু ইংলিশই থাকবে, ঠিক আছে। এরপর টায়ার টুতে দেখুন পেপার ওয়ানে আপনার পেপার ওয়ানে সিজন 1 এবং সিজন 2 থাকছে। সিজন 1-এ আপনার ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থাকবে, অর্থাৎ অঙ্ক থাকছে, রিজনিং থাকছে, ইংলিশ কম্প্রিহেনশন থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকতে এবং কম্পিউটার নলেজ থাকছে। এবং সিজন 2-তে আপনার ডাটা এন্ট্রি বা স্পিড টেস্ট মডিউল থাকবে, একটি ডাটা এন্ট্রি টাস্ক আপনাদেরকে দেওয়া হবে। তো এখানে নাম্বার অফ কোয়েশ্চেন এবং ম্যাক্সিমাম নাম্বার এগুলো কী রয়েছে সেগুলো এখানে একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন, কারণ আমি যতটা বলবো তার থেকে বরঞ্চ আপনারা একটু ভিডিওটি পজ করে যদি দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, পেপার 2-তে দেখুন স্ট্যাটিস্টিক্স, যারা যে সমস্ত পোস্টগুলি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার হবেন তাদের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সটা দিতে হচ্ছে, তবে আদার্স যে সমস্ত পোস্টগুলি রয়েছে তাদের সকলকেই পেপার 1টি দিতে হবে, ঠিক আছে। টায়ার 2-এতে পেপার 1 সমস্ত ক্যান্ডিডেটদেরকে দিতে হচ্ছে, তবে এক্সট্রাভাবে যারা স্ট্যাটিস্টিক্যাল অফিসার হতে চান তাদের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল পেপার আলাদা করে দিতে হচ্ছে। ওকে, এবং টায়ার 1 এবং টায়ার 2-তে সিলেক্টেড হলে তবে কিন্তু আপনারা কোয়ালিফাই করবেন নেক্সট ধাপের জন্য, ঠিক আছে। এরপর বা সিলেক্টেড হবেন। এখানে যে টায়ার 1 বা টায়ার 2-তে যে সিলেবাসগুলি রয়েছে এখানে একটু আমি আপনাদের বলবো যে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আপনারা এখানটায় ভিডিওটি পজ করে কোনো একটি খাতাতে নোট করে নেবেন বা বইতে আপনারা দাগ নিয়ে নিতে পারেন। জেনারেল অ্যাওয়ারনেসে এই সমস্ত টপিকগুলো রয়েছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে এই সমস্ত টপিকগুলো রয়েছে, তো এখানে একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। ইংলিশ কম্প্রিহেনশনে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে এখানে দেখে নেবেন। তারপর ইন্ডিকেটিভ সিলেবাস অর্থাৎ টায়ার 2-তে যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটির ওপরে নাম্বার সিস্টেম, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, তারপরে স্ট্যাটিস্টিক প্রবাবিলিটি, তারপর মডেল 2-তে আপনার যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে, তো আপনারা এখানে ভিডিওটি পজ করে সবথেকে ভালো হয় ভিডিওটি পজ করে সিলেবাসটা গিয়ে দেখে নেবেন বা খাতায় লিখে নিতে পারেন। এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের যে সমস্ত জিনিসগুলো আপনাদের জানতে হবে বা ডাটা এন্ট্রি অপারেটরে যে টাস্কটি থাকবে সেটা কোন সিলেবাসের আন্ডারে থাকবে বা কী করতে হতে পারে সেগুলো কিন্তু এখানে সবই মেনশন করা রয়েছে। তাও আপনারা এখানে ভিডিওটি পজ করে দেখে নেবেন। আমি এটাই প্রেফার করব, কারণ মুখে যতটা বলবো তার থেকে বরঞ্চ আপনারা একটু ভালো করে ভিডিওটি দেখে নেবেন এবং বা লিখে নিতে পারেন। ওকে, এরপর আপনাদের কিন্তু একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতেই হবে, কারণ সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে কিন্তু পরবর্তী সময়ে আপনাদের সাথে যোগাযোগ করা হতে পারে কবে কি এক্সাম কন্ডাক্ট করা হবে বা ইন্টারভিউ বা নেক্সট ধাপের জন্য কবে কি আপনাদেরকে পরীক্ষা অ্যাপিয়ারে হতে হবে। তো এখানে পরীক্ষাতে অ্যাপিয়ার হওয়ার জন্য আপনাদের অবশ্যই মিনিমাম 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, তার সাথে আপনার অরিজিনাল ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে যাবেন। এবং ডেট অফ বার্থ হিসাবে যদি আপনার সার্টিফিকেট না থাকে বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই চলবে পরীক্ষা সেন্টারে। এবং আধার কার্ড, জেরক্স, ভোটার আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনি জেরক্স বা অরিজিনাল সাথে রাখতে পারেন আপনি যখন পরীক্ষাটি দিতে যাবেন। এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে আপনাদের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট লাগছে, যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশানটা ফাইনাল ধাপের মধ্যেই পড়ছে। এবং সমস্ত রেজাল্ট অর্থাৎ টায়ার 1, টায়ার 2 এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে ফাইনাল রেজাল্ট হওয়ার পরই কিন্তু আপনার সিলেক্টেড হয়েছে বলে সেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবেন। ওকে, এবং এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে কাজে লাগবে দেখুন এখানে দেওয়া রয়েছে যে বা যেগুলো সাবমিট করতে হচ্ছে আপনাদেরকে এই ফর্ম ফিল আপ করার সময়: ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যারা মানে পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যে সার্টিফিকেট সেটা, এবং তারপর নো অবজেকশান সার্টিফিকেট থাকছে যারা ইতিমধ্যে এমপ্লয়মেন্ট করছেন কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট অর্গানাইজেশানে। মোড অফ সিলেকশান দেখুন এখানে বলা রয়েছে যে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 30% মার্কস পেতে হবে টায়ার 1, টায়ার 2 ক্ষেত্রে, এবং আদার্স ক্যাটাগরি ক্ষেত্রে যেটা বলেছে যে 20% মার্কস পেলেই হবে, এবং ওবিসি এবং ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে 25% মার্কস পেতে হবে। তো এখানে কোয়ালিফাইং মার্কসগুলো এখানে মেনশন করে দিয়েছে, তো আপনারা এখানে ভালো করে দেখে নেবেন কীভাবে কত মার্কস পেলে কিন্তু না আপনাদেরকে সেটা কোয়ালিফাই আপনারা হচ্ছেন, ঠিক আছে। এখানে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে যদি বলা থাকে আমি বলবো, তো ভিডিওটি একটু অপেক্ষা করুন পুরো জিনিসটা। ফর্ম ফিল আপটি অবশ্যই পেমেন্ট করবেন তবেই কিন্তু আপনার ফর্ম ফিল আপটি প্রসেসটা কমপ্লিট হচ্ছে। এবং ফর্ম ফিল আপ করার সময় যে আপনার ফটো তোলার যে মানে যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন, তা না হলে কিন্তু ফটো আপলোড হবে না। তো ফটো আপলোড না হলে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো তার থেকে আপনারা যদি না ফর্ম ফিল আপ করতে পারেন তাহলে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তো
দেখুন এখানে এসএসসি সিজিএলের টোটাল 109টি পাতা আছে, তার মধ্যে প্রথম 41টি পাতাতেই বেশিরভাগ জিনিসই বর্ণনা করে দেওয়া রয়েছে, আমি যেগুলো আপনাদেরকে বেসিক ডিটেলস বলে দিয়েছি। তো ভিডিওটি আজকের এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির জন্য একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটি থেকে কোনো রকম বুঝতে অসুবিধা হয়, কোনো রকম পয়েন্ট, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদের যে কোয়ালিফিকেশান সেগুলো আমাকে মেনশান করতে পারেন, কারণ পরবর্তী সময়ে আপনাদের যে কোয়ালিফিকেশান আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু আমি সেই সমস্ত কোয়ালিফিকেশানের ওপর যদি কোনো রকম রিক্রুটমেন্ট নোটিশ বেরোয় তাহলে কিন্তু আমি সেই সমস্ত কোয়ালিফিকেশানের যে রিক্রুটমেন্ট নোটিশ সেগুলো কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী সময়ে জানাবো। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির জন্য লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।